হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাহাটে, আর এটা হচ্ছে নওগাঁ জেলারই একটি থানা। আর এখান থেকে আমি আজকে যাবো সেই রাজা বিশ্বনাথের যে ইচ্ছা থেকে গেছে এখানে অনেক বড় একটা দিঘি, সেই দিঘিটা হচ্ছে আলতা দিঘি। আর ওখানে একটি বড় একটা বনও আছে, শালবন আছে। তো সবকিছু আমি আজকে ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরবো। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। সুন্দরবনের ভিউটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ভিতরে ঢোকা যায় না ভিতরে, আর এইসব গাছেই কিন্তু থাকে সেই বিশাল বিশাল বিষধর সাপ। ঘরে দেখেন, এই দেখেন সাপ, এই দেখেন সাপ। আপনারা বলছিলাম না যে সাপ, এই দেখেন। না ভাই, খুবই শক্ত কিন্তু। দেখেন একটা ঐতিহ্যবাহী বাড়ি, যেটা হচ্ছে মাটির খ্রিস্টান না, অনেক বড় একটু। এই সেই দিঘি। তোমাকে তুমি এদিকে আসো, তাকাও, আসো। রাস্তাগুলো খুবই ভয়ানক। আর আমি এখন এখান থেকেই কি বলে অটো ভ্যানে করে বা অটো করে আমি আর রওনা দেবো। এখান থেকে মাত্র 20 টাকা বিনিময়ে কিন্তু আপনি আলাদা দিকে সে ওয়াচ টাওয়ার বলে, ওখানে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, যে টাওয়ারের উপর উঠলে পুরা আপনি শালবন দিয়ে আপনি দিঘিটা দিয়ে পুরাই আপনি ইন্ডিয়ার বর্ডার সহ সম্পূর্ণটাই আপনি দেখতে পারবেন। অবশেষে আমরা রওনা দিলাম অটো গাড়িতে করে। আমাদের ড্রাইভার এখান থেকে আমি শালবনটা ভিডিও করতে করতে এটি নেমে আমার নাম। আমরা এখন যে রোডটাতে আছি এটা হচ্ছে জয়পুর হাট থেকে ধামরাহাট, মানে আপনার মহাদেবপুর রাস্তা বা নওগাঁ রাস্তা আছে, এটা মেন রোড। আমরা এখন এর থেকে সাইড রোডে ঢুকবো। এটাই হচ্ছে আপনার আলতা দিঘির যে রোডটা, সাইড রোড, এই রোডটা দিয়ে এখন আলতা দিঘি যেতে হবে। রাস্তাগুলো খুবই ভয়ানক, বুঝছেন? দেখলে আপনার গা শিনশিন করবে জায়গাগুলো দেখলে। এত ভয়ানক রাস্তা, দুই সাইডে গভীর ঘন ঘন জঙ্গল, আর এর মাঝখান দিয়ে চলে গেছে একটি ছোট চিকন একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে এলাকার মানুষ কিংবা আলতা দিঘির যে পর্যটকরা আছে তারা এদিক দিয়ে চলাফেরা করে। দেখেন একটা ঐতিহ্যবাহী বাড়ি, যেটা হচ্ছে মাটির বাড়ি। এগুলো কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু এই অঞ্চলে এখনো স্মৃতি হয়ে রয়ে একতলা দুতলা বাড়ি, মাটির বাড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখন এই মুহূর্তে একদম ঘন বেতের গাছ, শাল দিয়ে এবং নতুন গাছ দিয়ে ভরা একটি জঙ্গলের মধ্যে কিন্তু আমি এখন অবস্থান করতেছি। আর এই জঙ্গলটা অনেক গভীর একটা জঙ্গল, মনে হচ্ছে আমি ম্যানগ্রোভ যে সুন্দরবনে চলে আসছি। দেখেন ভাই, একাই যান, হারাই যান না ভাই। এলাকার কিছু লোকজন আছে যারা এই বাগানের আশপাশে বাড়ি ঘর করে রাখছে, তাদের সাংসারিক কাজের যে খড়ি কিংবা পশু পাখির খাবার কিন্তু এই বাগান থেকে সংগ্রহ করে তাকে। আপনাদের বাড়ি কি এখানে ভিতরে, এই বাগানের ভিতরে বাড়ি? স্থানীয় আপনারা এখানকার? কি চাষির বাড়ি এই বাগানের মধ্যে, এই জঙ্গল এর ভিতরে নাকি? বাগানের মধ্যেই? কোন জায়গায়, কত দূর এখান থেকে? ভিতরে ঢোকা যায় না? ভিতরে ঢোকা যাবে? সমস্যা তো নাই এমনি কোন না? এখানকার এই বাগানের ভিতরে যে স্থানীয় লোক যারা আছে তাদের সাথে একটু কথা বললাম, যে এত বড় একটা জঙ্গল, এখানে কি একা একা ঘুরলে কোনো সমস্যা হবে কিনা, কোনো ধরনের কোনো প্রবলেম হবে কিনা। কিন্তু সে বলতেছে না, কোনো সমস্যা না, আপনি ইচ্ছা করলে সব জায়গায় ঘুরতে পারবেন। তো আপনাদের একটা জায়গা দেখাতে চাই। দেখেন এই যে জায়গাটা, তো এখানে একজন করছেন, ভিড়টা দেখছেন? খুবই শক্ত, শব্দ শুনছেন? খুবই শক্ত কিন্তু এই আপনার এই মাটিটা কিন্তু উই পোকায় তৈরি করছে। এই বনের মধ্যে একটি গ্রাম আছে, এই গ্রামের নাম হচ্ছে মোল্লাপাড়া। কিন্তু এখানকার মানুষ সবাই কিন্তু খ্রিস্টান। কেন, ওখানে আমি একজন কাজ করতেছিল, একটি মেয়ে, আমি ওনার সাথে কথা বললাম, কথা বলে যেটা বুঝলাম। আর এই ভিতরে বলে আরেকটি গ্রাম আছে, আমি ভিতরেগুলো আমি আপনাকে দেখাবো। জায়গা দেখেন এসে, খুবই গভীর একটা জায়গা, দেখলে ঘা শিনশিন করে উঠবে, এতটা ভয়ঙ্কর জায়গাগুলো। আর মানুষ ঢুকতে চায় না। দেখছেন কি গাছে কাটা, প্রচুর পরিমাণ কাটা। আস্তে কি পরিমাণ কাটা দেখছেন, এই জায়গাটা টেস করে।
দেখলে আপনাকে হাসি করে। দেখছেন এই গাছগুলো কত মোটা, আর এইসব গাছেই কিন্তু থাকে সেই বিশাল বিশাল বিষধর সাপ, যে সাপগুলো মানুষকে একশো বলে কিন্তু নিঃশ্বাস করে দিতে পারে যে কোনো মুহূর্তে। মাঝে মাঝে এমন এমন শব্দ হয় যেন শুনলে গা শিউরে ওঠে। একটু যেয়ে দেখাবো আপনাদেরকে ভিতরে। কি জঙ্গল, বিশাল বড় বড় ঘন জঙ্গল দেখছেন। এই জঙ্গলের মধ্যে দিয়ে মানুষ চলাচল করা কি কষ্ট। বিশাল জঙ্গলের মধ্যে রয়েছে বড় বড় সাপ, অজগর, দারাস, কুলিম এবং বিভিন্ন যে নামগুলো আমরা এখনো জানা নাই যেসব সাপ, সেই সাপগুলো কিন্তু এই জঙ্গলের মধ্যে আছে, সেটা আমরা জানতে পারছি এখানকার কর্তৃপক্ষর দ্বারা। ভারী ধরনের গাছ, শাল গাছ, বেত গাছ এবং অচেনা অনেক কিছু গাছ কিংবা লতার পাতার দিয়ে এবং বিভিন্ন জীবজন্তু দিয়ে এই শালবনটাকে ঘেরা করা হয়েছে। আমরা এই জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা আরেকটি গ্রামের কাছে চলে আসছি। আপু, তোমার এই গ্রামের বাড়ি? এই গ্রামের নাম কি? এটাও মোল্লাপাড়া? আমরা তো ওইটা বড় মোল্লাপাড়া, এটা ছোট মোল্লাপাড়া। আচ্ছা, এই মোল্লাপাড়া কারেন্ট আছে এখানে? কারেন্টের ব্যবস্থাও আছে? ইসলাম ধর্মের মানুষ নাকি খ্রিস্টান না হিন্দু? খ্রিস্টান না? আচ্ছা, এখানে যারা যতগুলো এই পাড়া, দুইটি পাড়ায় আছে নাকি এই বনের মধ্যে? দুইটা পাড়ায়, বড় বড় মোল্লাপাড়া, ছোট মোল্লাপাড়া না? আর তো কোনো বাড়িঘর নাই এই বাগানের মধ্যে? ওইদিকে আছে, এইটুকুর মধ্যে তো আর নেই। আচ্ছা, পড়াশোনা করা হয় কোথায়? এখানে স্কুল কোথায়? অত দূর যাইতে হয়? যার মাধ্যম কি এখান থেকে? এর ভিতরে কি গাড়ি চলে? রাস্তা গাড়ি আসে? মরে যায় ওখান থেকে গাড়ি উঠতে হয়? তাহলে তো অনেক কষ্ট করতে হয় না? কোন ক্লাসে পড়া হচ্ছে? ক্লাস 6-এ? আচ্ছা, কিন্তু একটা হচ্ছে ছোট মোল্লাপাড়া আর একটা হচ্ছে বড় মোল্লাপাড়া। আমরা প্রথম যে পাড়াটা দেখছিলাম ওটা হচ্ছে বড় মোল্লাপাড়া, আর এখন যে আমি পাড়া আসছি এটা হচ্ছে ছোট মোল্লাপাড়া। আর এখানকার মানুষও কিন্তু সবাই খ্রিস্টান ধর্মেরই। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে এই গ্রামে অল্প কিছু বাড়িঘর, কিন্তু প্রত্যেকটা বাড়িঘরে আপনার হচ্ছে মাটির বাড়ি, মাটির তৈরি করা বেশিরভাগই। এই দেখছেন এখানে মাটির একতলা সিস্টেম, একচালা বাড়ি। এটা মাটির বাড়ি, আর ওখানে পাশে একটা মাটির বাড়ি আছে। একটা সমাজেই অল্প কিছু লোক আছে এখানে। আর এদিক দিয়ে সোজাসুজি সেই আপনার ধামরহাটের রাস্তাও, এখান থেকে মাটির রাস্তা কিছু দূর গেলে পাকা রাস্তা পাওয়া যায়। আমরা যে রাস্তায় আসলাম ওই রাস্তা উঠা যায়। আর এটা সেই বাড়িঘর। এই তো এই পর্যন্তই, আমরা এর বেশি আর যাবো না, যেহেতু অনেক বড় একটি বন, এত জায়গা ঘুরতে গেলে পুরো একটা দিন চলে যাবে, তারপরেও ঘোরা শেষ হবে না। এবার আমরা আমাদের যে মূল আকর্ষণ, যে ওয়াচ টাওয়ার বলা হয়, যেখান থেকে সেই বিশ্বনাথ আর রাজমাতার কথা অনুযায়ী যে আপনার দিঘিটা তৈরি করেছিল, সেই দিঘির সামনে আমরা এখন যাব। যে সে জায়গায় আমরা আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। আর ওর পাশেই কিন্তু রয়েছে সেই ইন্ডিয়ার কাঁটাতার বেড়া। যদি প্রকৃতির সুখ পেতে চান কিংবা নিরিবিলি নির্জন জায়গা খোঁজ করতেছেন, আপনি কি কখনো সুন্দরবন দেখেন নাই কিংবা সুন্দরবন যেতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনি এই ধামুরহাট আলতা দিঘিতে আসতে পারেন। এখানে একটি বিশাল আকারের শালবন রয়েছে, যেটা একদম ম্যানগ্রোভ সুন্দরবনের মতনই বড়। যে বাগান জঙ্গল আছে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে বিশাল 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 আকৃতির যে গাছগুলো আছে, সেগুলা দেখলে আপনার মনে এক ধরনের শান্তি এবং আনন্দময় করে তুলবে। ঘরে দেখেন, এই দেখেন সাপ, এই দেখেন সাপ। আপনারা বলছিলাম না যে সাপ, এই দেখেন, এই দেখেন বাস্তব সাপ দেখেন। এই যে সাপ, আরো এইটা তো ছোট সাপ, এর থেকে আরো বড় বড় সাপ রয়েছে এই জায়গাটাতে। অনেক বড় বড় সাপ রয়েছে। আমরা এখন ঢালে নামলাম, প্রায় এখন যাচ্ছি দিকে। আর খুবই জঙ্গল দেখছেন রাস্তায়, কি ভয়ানক রাস্তা, দুই সাইডটাতে কি ভয়ানক রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন উপর দিকে উঠবো, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুবই পিছলা, গত সপ্তাহ আগে খুব বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো ভিজা অবস্থায় আছে। দেখেন কি গাছ আর কি জঙ্গল ভিতর সাইডটাতে। হ্যাঁ, ভাবলাম যে কি হচ্ছে, যাই একটু। কি হবে এগুলো, কি করবেন? হ্যাঁ, হান্টি, বেত বেত
আর এভাবে বেত কাটলে কোনো সমস্যা হয় না এমনি? ও, এটা বেত গোড়া থেকে কাটলে সুবিধা হবে, কারণ এটা তো প্রয়োজনীয় জিনিস, মানে ওনার জন্য লাভ হবে। এক ভাই হচ্ছে, উনি মনে হয় হয়তো বেতের ব্যবসা করে। তো এই শালবনের মধ্যে প্রচুর পরিমাণ বেত গাছ আছে, যেগুলো অনেক পুরাতন আমলের বেত বেত, যেগুলো অনেক মজবুত, অনেক কাজে দিবে। সেই বেতগুলো তিনি মানে সরকারের কর্মকর্তাদেরকে ফাঁকি দিয়ে কোকার সে কাটতেছে। তো এটা একটা অন্যায় কাজ করতেছে, ঠিকই আছে, কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য সে করতেছে। কিন্তু আমার জানার মতে এটা অন্যায়। আপনাদের মতে এটা কি, সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শালবাগান ঘোরা শেষে আমি এখন অবস্থান করতেছি সেই রাজা বিশ্বনাথের সে রাজমাতার কথা অনুসারে যেই দিঘিটা তৈরি করা হয়েছিল। আমি এখন সেই দিঘির একদম পাড়ে। এই সেই দিঘি, বিশাল এক দিঘি। এই দিঘির পাশে অবস্থিত সেই আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তারাকাটা যে সীমানাবর্তী এলাকা, সেটা হচ্ছে এই সোজা এদিকে। আর দিঘিটা অনেক বড়, লং একটা দিঘি। এই কি তুলিছো? দেখাও, একটু দেখাও, সমস্যা নাই তো, ভিডিওতে দেখাও, তোমার দেখাবো, পুরো লোক দেখবে তোমার, তোমার আব্বু আম্মু সবাই দেখতে হবে। লাও, আসো আসো, একটু দেখাও, আসো আসো। পদ্ম লিবনে, ফুল লিবনে, আসো। কি ফুল এগুলা, কি ফুল? পদ্ম ফুল? বাহ বাহ, কত সুন্দর গো, পদ্ম ফুল তো দেখতে সুন্দর। মধু আছে নাকি ওর মধ্যে? একটারও মধু নাই? মধু পাবো কখন তাহলে? হ্যাঁ, পদ্ম ফুলে বলে মধু হয়? কয় কি? এই সত্যি কথা বলো তো, পদ্ম ফুলে মধু হয় না? তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ো? কোথায়? তোমাকে তুই এদিকে আসো, তাকাও, আসো। আহা, অন্য লজ্জা পায়, ওর আব্বু দেখতে হবে না তাহলে? ওর আব্বু ছবি দেখি কবি, আমার ছেলে দুষ্টু। থাকো, ভালো থাকো, হ্যাঁ, মজা করলাম। হ্যাঁ, 5 টাকা নিবে? 10 টাকা নিবে? আসো 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 আসো, ভাগ করে নিও। হ্যাঁ, এই তোমার দুদিন ভাগ করে নিও। না না, আচ্ছা, তুলবো না, তুলবো না, দাও। ডানটি একটু ছোট করে দাও, হ্যাঁ, দিলে রাখা যাবে না। ওই পলিথিনের মধ্যে একটুখানি পানি দিবে, ঠিক আছে? একটুখানি পানি দাও, একটুখানি পানি দিয়ে ওর মধ্যে এই ডানটি একটু ছোট করো, ওর মধ্যে দিয়ে পলিথিন দিয়ে আটকে বেঁধে দাও, বুঝছো? এভাবে দাও, দুইটাই পদ্ম ফুল দাও, একটু ছোট দিকে দাও, মানে মেলাগুন থাকে ওইটা দাও, মেলাগুন থাকবে। ওটা না, একটু ছোটটা দাও, একটু দাও, এই যে যেমন এই যে এটা দাও, এটা দাও, ইস, এটা দাও, এই দুইটা দিয়ে দাও। হ্যাঁ, আগে পানি পড়ো। ছবি তুললে সমস্যা হয় না? লজ্জা করে? তাহলে আমাকে দাম ধরি। শালবন, হালতা দিঘি এবং কিছু এলাকার যে ঘনবসতি যে বাড়িঘর আছে, পরিবার আছে, সেগুলো দেখার পরে আমরা যে হালতা দিঘির যে মূল আকর্ষণ যে জায়গাটা, ওয়াচ টাওয়ার বলা হয়, আমরা সেই জায়গায় অবস্থান করতেছি। আর এই ওয়াচ টাওয়ারের আশপাশ দিয়ে এই হালতা দিঘিকে কেন্দ্র করে অনেক এই জায়গার বিভিন্ন খাবারের আইটেমের দোকান এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তৈরি হয়েছে এই জায়গাটাতে। এই যে এটা হলো সেই ওয়াচ টাওয়ার, অনেক বড় একটা ওয়াচ টাওয়ার। আমরা এর উপরে এখন উঠবো, এখান থেকে উঠে আপনাদের পুরো শালবনটা এবং দিঘিটা দেখানোর চেষ্টা করব। এখন দুপুর টাইম আর প্রচণ্ড রোদ, আর আমরা এখন সেই ধীরে ধীরে টাওয়ারের উপরে উঠতেছি। সেই টাওয়ারের একতলার উপরে উঠলাম, একতলা না, হাফ, এরপরে এবার উঠছি একতলাতে। আর এখানে অনেকে মনের কিছু স্মৃতি এখানে তুলে রাখছে, লিখে রাখছে বিভিন্ন কথা। আর প্রত্যেকটা জায়গাতে এই ধরনের কথা লিখে রাখছে কলমের কিংবা বিভিন্ন কালি দিয়ে। আর আস্তে আস্তে আমরা উঠছি, আর যত উপরে উঠতেছি তত জায়গাটার ভিউ বাড়তেছে। আর আমরা আরো উপরে উঠবো এবং উঠে পরিপূর্ণ জায়গাটা সুন্দরভাবে 360 ডিগ্রি ভিউ দিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব। আমরা উঠছি, দেখেন, আমরা কিন্তু এখন উচ্চতার সমান এখন জায়গাতে আমরা উঠে আছি বর্তমানে। এই যে জায়গাটা দেখছেন, পুরো 3 তলার উপরে এখন আমি, পুরো 3 তলার। আর এখনো উপরে এখন আরো 3 তলা আছে, মানে 5 থেকে 6 তলা উঁচু এই টাওয়ারটা। আর অনেক সুন্দর টাওয়ার। আমরা আরো উপরে উঠবো। প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা এখানে সেটে থয়ে গেছে, মানে লিখে থয়ে গেছে। আচ্ছা, আস্তে দেখছেন যত উপরে উঠছি যতটাই বনটার ভিউ প্রকাশ পাচ্ছে। প্রচণ্ড রোদ। আর আমি এখন বাজে
11:30 থেকে 12টা। আর আজকে হচ্ছে শুক্রবার দিনটা, এই দিনে কিন্তু বিকাল টাইমে এখানে কিন্তু প্রচুর লোকের আগমন হবে। স্থানীয় লোক সহ বিভিন্ন জায়গার আশপাশের লোক এখানে আসবে দেখার জন্য। এটা কিন্তু একটা সুন্দর পর্যটন এলাকা, কারণ এখানে পিকনিক স্পটও আছে, বিভিন্ন ধরনের এখানে পিকনিকও কমপ্লিট করে। ভাই ভাইরাল করে দিন। টাওয়ারের উপরে উঠে গেছি, কতটা উচ্চতায় উঠে আসছি দেখছেন। আর এই পাশ দিয়ে কিন্তু খাবারের আইটেম এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে অনেকগুলো। 6 তলার উপরে, 6 তলা হয়েছে এই টাওয়ারটা। এখন 6 তলার উপরে অবস্থান করতেছি। এই টাওয়ারটা থেকে সম্পূর্ণ ভিউ দেখছেন, কত সুন্দর জায়গার স্পেস। সুন্দরবনের ভিউটা কিন্তু এখানে পেয়ে যাবেন। বিশাল এক বনের পাশেই তৈরি করা সেই আল দিঘি, এই সেই দিঘি। এই দিঘিটাই হচ্ছে আপনার রাজা বিশ্বনাথ তার রাজমাতার কথা অনুসারে তৈরি করছিলেন এই জায়গাটাতে। এখানে অনেকে আসছে, যারা স্থানীয় লোক আছে কিংবা দূর দূরান্ত থেকে আসছে, এখানে এসে ফটোশুটও করে। আচ্ছা। আর আমার পাশে সেই হচ্ছে আলতা দিঘি, আর এই পাশে রয়েছে শালবন। তো যারা এখানে আসতে চান তারা অবশ্যই দুইভাবে আসতে পারবেন। এক হচ্ছে নওগাঁ থেকে সরাসরি এখানে আসতে পারবেন, আর এক হচ্ছে আপনার জয়পুর হাট থেকে, সান্তাহাট থেকেও কিন্তু ট্রেন যোগাযোগের মাধ্যম দিয়ে কিন্তু এখানে আসতে হবে। ট্রেনে আসতে হলে জয়পুর নামবেন, জয়পুর থেকে আপনাকে এই ধামুরহাট আসতে হবে, ধামুরহাট থেকে আপনি আলতা দিঘি আসবেন। এখানে আপনার জয়পুর থেকে যদি আপনি জয়পুর হাট থেকে যদি ধামুরহাট আসেন তাহলে আপনাকে 40 টাকা খরচ করে, আর ধামুরহাট থেকে 20 টাকা খরচ করে আপনার আলতা দিঘি আসতে হবে। এখানে মোট খরচে আপনাকে 60 টাকা খরচ করার মাধ্যমে যে জয়পুরহাট থেকে এখানে আসতে হবে। তো সবাই যদি আমার ভিডিওতে সুন্দর, যদি কোনো ভুল থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।